তো এই চ্যাপ্টারের যে বেসিক পয়েন্টগুলা সেগুলো আমার নোটের মধ্যে বেসিক পয়েন্টগুলো দেওয়া আছে, আমি ওগুলাকে ডিটেলস বলবো এখানে। বাট সংজ্ঞাগুলা যখন বলবো, বিভিন্ন প্রকার সংজ্ঞাগুলো আমি ওগুলা বই থেকে তোরা আবার নোটে তুলে নিতে পারবি। আমি তো আগেই বলছি যে নোটটা তোরা তোদের মতো করে গুছাই নিতে পারবি, কোনো সমস্যা নাই। তো আমরা অলরেডি স্থিতি আর গতির ব্যাপারটা বুঝে গেলাম যে স্থিতি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে সময়ের সাথে সাথে যদি কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, ধর গাড়িটাকে এখানে দেখছি, 5 মিনিট পরে এখানেই দেখলাম, তাইলে বলবো সে স্থির, এবং তার এই অবস্থাটাকে বলবো স্থিতি। আর যদি এরকম দেখি যে সময়ের সাথে সাথে গাড়ির অবস্থানটা চেঞ্জ হচ্ছে ওই গাছটা থেকে বা ওই রেফারেন্সটা থেকে, ওই প্রসঙ্গ বিন্দুটা থেকে, তাইলে আমরা বলবো যে এই গাড়িটার অবস্থাটা হচ্ছে এই অবস্থাটাকেই বলবো গতি, এবং গাড়িটা গতিশীল অবস্থায় আছে। এখন আমরা ওই বিভিন্ন প্রকার গতি নিয়ে বলবো যে কি কি টাইপের গতি হতে পারে। তো প্রথমে আসি সরল রৈখিক রৈখিক যে গতি। আমরা নর্মালি যে রাস্তায় বা একটা সমতলের উপরে কোনো একটা বস্তু যদি সরল পথে চলতে থাকে, তখন সেটাকে আমরা সরল রৈখিক গতি বলি। মানে ব্যাপারটা এরকম হবে যে সে সবসময় একটা নির্দিষ্ট দিকে চলতে থাকবে, ওকে, তার ডিরেকশনের চেঞ্জ হবে না। এরকম হইলে সেটাকে আমরা সরল রৈখিক গতি বলতেছি। সেকেন্ড হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কিরকম? ঘূর্ণন গতি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি দূরত্ব একটা এই নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি একটা বস্তু সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন করতে থাকে, তখন সেটাকে বলবো ঘূর্ণন গতি। মানে সে সবসময় ওই সেন্টারটা থেকে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা দূরত্ব বজায় রেখে এখানে ঘুরতে থাকবে। ঘড়ির কাঁটার ক্ষেত্রে এরকম হয়, অথবা আমি যদি একটা আঙুলের মধ্যে একটা সুতা নিয়ে সেই সুতায় একটা পাথর বেঁধে ঘুরাইতে থাকি, সেই ক্ষেত্রেও সেটা একটা ঘূর্ণন গতি হবে। তো সহজ কথায় বা এই যে আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরতেছে এখন, সেটার পাখার গতিটা ঘূর্ণন গতি। সে সব সময় ওই নির্দিষ্ট বিন্দুটা থেকে সমান দূরত্ব বজায় রেখে সময়ের সাথে সাথে সে অবস্থানের পরিবর্তন করতে থাকবে। এরকম হইলে সেটাকে আমরা ঘূর্ণন গতি বলবো। এবার আসি চলন গতি। চলন গতিটা হচ্ছে এরকম, যদি এরকম হয় যে কোনো একটা বস্তুর প্রত্যেকটা পয়েন্ট আই মিন একটা বস্তু তো অনেকগুলা বিন্দু নিয়ে গঠিত। ধর এটা একটা যদি বস্তু বলি, এই বস্তুটার এখানে কণা, এখানে কণা, মানে অনেকগুলা কণা নিয়ে গঠিত। এই বস্তুটার প্রত্যেকটা কণা যদি একই দিকে যাইতে থাকে সব সময়, তাহলে সেটাকে আমরা বলবো চলন গতি। মানে ব্যাপারটা হচ্ছে এই মানে এটা অন কাইন্ড অফ সরল রৈখিক গতিও আমরা বলতে পারি। যেমন ধর এই বস্তুটা এই দিকে যাচ্ছে, তো এর এইখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যত দূর অতিক্রম করতেছে, পরের পয়েন্টটা ওই একই দিকে সেম দূরত্ব অতিক্রম করতেছে। এই পয়েন্টগুলো বোঝাতে বলতেছি আমি, এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি বস্তুর ভিতরকার যে কণাগুলা, ওকে। তো এই যদি সব সময় এইদিকে যাইতে থাকে, তখন এটাকে চলন গতি বলবো। এখন ও যদি ডিরেকশনটা চেঞ্জ করে এরকম এই দিকেই যাইতে থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে চলন গতি বলবো। কিন্তু যদি এরকম হয় ও ঘোরার মধ্যে দিক চেঞ্জ করে, এরকম হয় আই মিন চলার মধ্যে, তখন সেটাকে আমরা চলন গতি বলবো না, কারণ তখন সবগুলা বিন্দু একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে না, ওকে। তো চলন গতি সবসময় যে সোজা পথে হবে এরকম কোনো কথা নেই, বাঁকা পথেও হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে কথা হচ্ছে যে অল দ্য টাইম তার সবগুলা পয়েন্টের ডিরেকশন একই দিকে হইতে হবে। আচ্ছা, এইবার আসি আমাদের এইবার একটু কঠিন টার্ম, এগুলা খুব বেশি ঝামেলার ছিল না। আমাদের পর্যাবৃত্ত গতি, এটা একটু বোঝা লাগবে। ধর আমরা বলছি যে একটু আগে ঘূর্ণন গতি বলে আসছি। ঘূর্ণন গতিটা কেমন? যে একটা নির্দিষ্ট দূরত্ব, একটা নির্দিষ্ট পয়েন্ট, সেইটা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা বস্তু তাকে অতিক্রম করতে থাকবে। কিন্তু আমি সেই ক্ষেত্রে সময় বলে দেই নাই। মানে সে কি আসলে সব সময় সমান দূরত্ব অতিক্রম করে চলবে এরকম না। মানে একটা বস্তু এইখান থেকে এখানে আসলো, এইখান থেকে সে দূরত্ব ঠিকই বজায় রাখছে, সমান দূরত্ব, কিন্তু এইখান থেকে আসতে এইখানে আসতে যে সময় নিছে,
আবার এইখান থেকে এইখানে আসতে, ধর এখান থেকে এখানে আসতে সেম সময় নেবে এমন কোনো কথা নাই, সেইখানে একটু রেস্ট নিতে পারে, আবার ঘুরতে পারে, এরকম। ওকে, ধর এটা অনেকটা এরকম করে বলতে পারি যে আমরা আহ ধর কোনো কেউ একজন এইখানে এই দূরত্ব, এটা একটা সার্কুলার ওয়ে, তো এইখানে এটা একটা বৃত্তাকার পথ যার মধ্যে সে হাঁটতিছে, কিন্তু তার নিজের ইচ্ছা মতো, কিন্তু ওই ওর বাইরে, ওর ভিতরে বা এর বাইরের দিকে সে যাইতে পারে না। আই মিন এই দূরত্বটা সবসময় সেম থাকবে, কিন্তু সে নির্দিষ্ট সময় মেনটেন করে এটাকে ঘুরবে এরকম কোনো কথা নাই। কিন্তু আমি যদি নির্দিষ্ট করে দেই যে এইখানে যে লোকটা হাঁটতিছে বা যে বস্তুটা এই বৃত্তাকার পথটা অতিক্রম করতেছে, সে সব সময় একটা নির্দিষ্ট সময় পর পর এই পুরাটা অতিক্রম করে আসবে, এরকম যদি নির্দিষ্ট করে দেই, তখন সেটা হয়ে যাবে পর্যাবৃত্ত গতি। তখন সেটা পর্যাবৃত্ত করতে হবে। যেমন যদি আমি ঘড়ির কথা বলি, ঘড়ির যে কাঁটা, ধর একটা ঘন্টার কাঁটা, আর একটা হচ্ছে মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। তো এই ক্ষেত্রে প্রত্যেকটাই, যেমন এই ঘন্টার কাঁটা, সেটা এই পুরা সার্কেলটাকে একবার অতিক্রম করে আসে 12 ঘন্টায়। তার কিন্তু টাইম ফিক্সড, সে সব সময় এইখান থেকে ধর শুরু করছে, 12 ঘন্টা পরে আবার এখানে আসবে, এবং তার ডিরেকশনটাও সেম, সে সব সময় এই ডিরেকশনেই আসবে, কখনো এই ঘন্টার কাঁটা উল্টা দিকে ঘুরবে না, এরকম হবে না। আবার মিনিটের কাঁটা ওরকম 60 মিনিট পরে পুরাটা একবার ঘুরে আসবে। তার মানে এইবার কন্ডিশন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আগেরটা বৃত্তাকার গতির ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন ছিল না যে সে নির্দিষ্ট সময় নিয়ে একই দিক থেকে ঘুরবে, এরকম কোনো কথা ছিল না। ওকে, তো এইবার ওই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে যদি এরকম হয় কোনো একটা বস্তু এমন ভাবে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, যে সে তার গতিপথের, এই যে এটা তো তার গতিপথ, এই গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে, ধর এই যে এই ঘড়ির কাঁটা এই বিন্দু থেকে চলা শুরু করলো, নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। তার মানে এই দাগটাকে 12 ঘন্টা পর পর সে একই দিক থেকে অতিক্রম করবে, এই ডিরেকশন থেকে অতিক্রম করবে। তখন এই বস্তুটার গতিকে বা এই ঘড়ির কাঁটার গতিটাকে আমি বলবো পর্যাবৃত্ত গতি। সে একটা সময় মেনটেন করে একটা নির্দিষ্ট দিক থেকে একই বিন্দুকে বারবার অতিক্রম করতেছে। এটা 12 ঘন্টার এদিক সেদিক হবে না, সব সময় সেম থাকবে। তখন এই গতিটাকে বলবো পর্যাবৃত্ত গতি। তার মানে পর্যাবৃত্তি গতিটা বৃত্তাকার হইতে পারে, কিন্তু সব বৃত্তাকার গতি যে পর্যাবৃত্ত গতি হবে, নট নেসেসারি। ওকে, আবার এই পর্যাবৃত্ত গতি, আই মিন পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতি দুইটার কথা যদি ম্যাচ করি, যে পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি হইতে পারে, কিন্তু ঘূর্ণন গতি হইলেই বা হবে ঘূর্ণন গতি, কিন্তু ঘূর্ণন গতি হইলেই যে সেটা পর্যাবৃত্ত গতি হবে, নট নেসেসারি। এটা কখনো পর্যাবৃত্ত গতিটা সরল রৈখিক হইতে পারে, আমরা একটু পরে দেখব। আবার পর্যাবৃত্ত, সহজ কথায় পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে শর্তটা এইটা যে তার যে গতিপথ সেটা কি বৃত্তাকার হইল নাকি সেটা সরল রৈখিক হইল, সেইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, বা উপবৃত্তাকার হইলো তাতেও আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথাটা ওই 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 জায়গাটায় যে সে যে পথটাকে অতিক্রম করবে, যেমন যদি এরকম উপবৃত্তাকার পথ হইতে পারে, মানে সে সব সময় সমান দূরত্ব নাও অতিক্রম করতে পারে, আই মিন সম দূরত্বে নাও থাকতে পারে, এরকম নাও হইতে পারে। ওকে, সমদূরত্বে নাও থাকতে পারে। যেমন পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে, সূর্য পৃথিবী কিন্তু এরকম উপবৃত্তাকার পথে ঘুরে, আর সূর্যটা কেন্দ্রে থাকে না, এরকম একটা জায়গায় থাকে। এগুলা পরে বুঝতে পারবি, আপাতত এটা ধর সূর্য, সান, আর পৃথিবী যখন ঘোরে তখন এরকম একটা উপবৃত্তাকার পথে সূর্যের চারদিকে ঘুরতে থাকে। ওকে, তার মানে এইখানে কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব জায়গায় সেম নাই, কিন্তু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে একটা নির্দিষ্ট সময় নেয়, সেই নির্দিষ্ট সময় পর পর সূর্যকে প্রদক্ষিণ করে, ওই 365 দিন। ওকে, তো এই যে সময় নির্দিষ্ট এবং একই দিক থেকে, আমরা জানি পৃথিবী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে এরকম, সো এই যে ডিরেকশন যে নির্দিষ্ট, আবার তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে সে ওই 365 দিন পরে আবার এখানে আসবে, এই ব্যাপারগুলো যখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতেছি। তার মানে এটা হচ্ছে এখন এটাও পর্যাবৃত্ত গতি, এটাও পর্যাবৃত্ত গতি। আবার এরকমও হইতে পারে, একটা স্প্রিং, ধর একটা স্প্রিং,
এটাকে টেনে ছেড়ে দিলাম, এখনো এরকম কাঁপবে। ওকে, তো এখন এটা এটা কাঁপবে। এটা ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা একটু বিশেষ টাইপের পর্যাবৃত্ত গতি, সেখানে আমরা আসতেছি একটু পরে। এই পর্যাবৃত্ত গতিটা কিরকম, এটার গতিপথ কিন্তু এরকম সরল রেখা, এবং এই স্প্রিংটা এই ধর একটা বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে। ওকে, কিন্তু এগুলার সাথে এটার ডিফারেন্সটা কি, এইখানে এই স্প্রিংটা একবার যে ডিরেকশনে যাচ্ছে, পরের বার তার অপোজিট ডিরেকশনে আসতেছে। তার মানে এইবার এখানে কি ছিল, গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে সবসময় একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, এরকম ছিল। আর এখানে কি হবে, স্প্রিং একবার দুলতে গিয়ে পুরোপুরি একটা দোলন দিবে। একটা দোলন দেওয়া বলতে বোঝাচ্ছি, স্প্রিংটা একবার এখানে যাবে, এইখান থেকে টান দিয়ে ছাড়লাম, ধর এরকম হইলো, স্প্রিংটা একবার এই পর্যন্ত যাবে, আবার এখানে আসবে, এই পর্যন্ত যাবে, আবার এখানে আসবে। এরকম হইলে আমরা বলবো স্প্রিং পুরাপুরি একটা কম্পন সম্পন্ন করছে। ওকে, যেখান থেকে ছেড়ে দিছি সেখান থেকে ওই পর্যন্ত যাবে, এখানে আসে, আবার এই পর্যন্ত গিয়ে আবার যখন এখানে আসবে। আই মিন কখন বলবো যে পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে, যখন এই যে যেদিক থেকেও যাত্রা শুরু করছিল ঠিক একই ডিরেকশনে আবার ওইখানে আসবে, মানে এই যে এই ডিরেকশন আর এই ডিরেকশনটা মিলে গেছে। এখানে কিন্তু আগে একবার আসছে, এই যে এখান থেকে একবার এখানে আসছে, বাট তখন ডিরেকশনটা সেম ছিল না, বিপরীত ছিল। তার মানে স্প্রিং এর একটা পুরাপুরি দোলন সম্পন্ন হবে কখন, যখন যে বিন্দুটা থেকে ছেড়ে দিছি সেই বিন্দুতে আবার সে আসবে, ডিরেকশনটাও মিলে যাবে, তখন বলবো সে পুরাপুরি একটা কম্পন সম্পন্ন করছে। আচ্ছা, তার এই গতিটা, তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করলো। ওকে, কিন্তু কিভাবে অতিক্রম করলো, অর্ধেক সময় সে যেদিকে গেছে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গেছে, এরকম হয়েছে। এরকম যদি হয় সেই গতিটাকে আমরা বলবো স্পন্দন গতি। এই গতিটাকে আমরা বলবো স্পন্দন গতি। তাইলে তার পরের সংজ্ঞাটাই আছে স্পন্দন গতি। এটা একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, কারণ এখানেও একটা নির্দিষ্ট সময় পর পর সে ওই বিন্দুটাকে অতিক্রম করতেছে, কিন্তু আগেরটার সাথে তফাৎ হচ্ছে ওই বিন্দুটাকে সে একই ডিরেকশন থেকে অতিক্রম করতেছে না, সে একবার যে দিক থেকে অতিক্রম করতেছে, বাকি অর্ধেক সময়, মানে সে পুরাটা দোলন দিতে যে সময়টা তার লাগে, তার অর্ধেক সময় সে যে ডিরেকশন থেকে বিন্দুটার দিকে আসতেছে, বাকি অর্ধেক সময় সে ডিরেকশনটা চেঞ্জ করে ফেলতেছে। এরকম হইলে তখন সেই গতিটাকে আমরা স্পন্দন গতি বলবো। তার মানে স্পন্দন গতি একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। এইটুক কি সবাই বুঝলি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারণ সে একটা সময় মেনটেন করতেছে। এই যে এইখান থেকে এইটুকু যাওয়া আসা করতে সে একটা নির্দিষ্ট সময় মেনটেন করবে। যেমন আমরা ওই যে ঘড়ির নিচে, আমার অনেক বাসারই ঘড়ির নিচে বা টম অ্যান্ড জেরির ঘড়ির নিচে দেখিস না এরকম একটা পেন্ডুলাম দুলতে থাকে, তার ওই পেন্ডুলামটাও কিন্তু একটা স্পন্দন গতি। কারণ পেন্ডুলামের যে দোলকটা যেটা দুলতিছে সেটা একবার এই দিকে যায়, আবার এখানে আসে, আবার এই পর্যন্ত উঠে, আবার এইখানে আসে। ওকে, তাইলে একটা পুরা কম্পন শেষ করতে এই কাহিনীটা হয়। এরকম পুরাটা শেষ হইলে বলবো যে সে একবার দোলন দিছে। আমি এইখান থেকে এখানে আসলে বলবো না একবার দোলন দিছে, সে এইখান থেকে আগে ওখানে যাবে, আবার এখানে এসে এই পর্যন্ত উঠবে, আবার এখানে আসলে বলবো সে একবার দোলন দিছে। তো এই পুরাটা দোলন দিতে সে কিন্তু প্রতিবার একই টাইম নিচ্ছে, এবং ওইটা অনুযায়ী কিন্তু ঘড়ির কাঁটা ঘুরতিছে। অবশ্য আমরা এখন যে ঘড়িগুলো দেখি ওগুলা পুরোপুরি পেন্ডুলাম, জাস্ট পেন্ডুলামটা ওখানে শো, বাট শো অফ করার জন্যই দেওয়া। তবু ওই পেন্ডুলামটা সবসময় একই সময় মেনটেন করতেছে, তার মানে ওর পর্যায়টা নির্দিষ্ট বা ওর সময়টা নির্দিষ্ট। সো এই কারণে এটাও একটা পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতি নিয়ে আমরা আরো ডিটেলস পড়বো চ্যাপ্টার 7-এ। ওকে, সো চ্যাপ্টার 7 ছিল না চ্যাপ্টার 8 ছিল, একটু মনে করে নিই। তরঙ্গ কয় নাম্বার চ্যাপ্টার জানি ছিল রে, দাঁড়া একটু দেখে নি, দাঁড়া দাঁড়া আমি হ্যাঁ চ্যাপ্টার 7 এইটা গিয়ে আবার পড়বো। সো এখন পেইন নেওয়ার দরকার নেই, তবে মাঝখানে আমরা কাজ ক্ষমতা শক্তির মধ্যে এগুলো আবার দেখবো। সো এখন শুধু আমরা সংজ্ঞাটা জানলেই হচ্ছে। তো
তখন ওইখানে আরো ডিটেলস বলবো। আচ্ছা, এইবার আসতেছি, তাহলে এই গতির টাইপগুলো শুধু সংজ্ঞা জানবো এখন আমরা, ওকে। আর ওই উদাহরণগুলো জানবো যে কি কি কখন কখন বা কোনটা কোনটা এই গতির মধ্যে পড়তেছে। তো এবার আমরা তারপরের যে টপিক সেটাই আসতেছি, যে আমরা এই যে রাশি যে পড়ি, যা পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। সো আমরা যা পরিমাপ করতে পারি সেটাকে আমরা রাশি বলি। এই রাশি আবার দুইটা টাইপের হয়, একটা হচ্ছে স্কেলার স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো এখন আসি এগুলার কোথায় তফাৎটা বা এগুলা কি। স্কেলার রাশি হচ্ছে যার শুধু মান আছে, কোনো দিক নাই। যেমন আমাকে কেউ আস্ক করলো যে এখন কয়টা বাজে, আমি বলবো যে 5টা বাজে, আমাকে কোনো দিক উল্লেখ করতে হচ্ছে না, ওকে। সো স্কেলার রাশির হচ্ছে শুধু মান, শুধু মান আছে, দিক নেই বা দিক উল্লেখ করার প্রয়োজন পড়তেছে না। তাইলে এবং আমাকে জিজ্ঞেস করলো, কেউ আমার বয়স জিজ্ঞেস করলো, আমি একটা সংখ্যা বলবো জাস্ট, ওকে, যে 20 বছর কি 25 বছর এরকম একটা, বা 15 বছর 16 বছর, যাই বলি, একটা সংখ্যা বলবো জাস্ট, কোনো দিক বলার দরকার নেই আমার। এরকম ধর আমরা যদি ভর বলি, একটা জিনিসের ভর 5 কেজি 10 কেজি, এখানেও কোনো দিক বলা লাগতেছে না। এই টাইপের রাশিগুলো হচ্ছে স্কেলার রাশি। এখন ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যেগুলা বলতে গেলে আমার দিক বলতে হবে। যেমন ধর মান আর দিক দুইটাই আছে, এটার মান ও দিক উভয়ই থাকে। যেমন ধর আমি বললাম যে একটা বস্তু 5 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, ওকে, বা 5 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, আমি বেগ বলতেছি, তখন আমাকে বলতে হবে সে কোন দিকে চলতেছে। আমাকে এই বেগটা বলতে হবে যে একটা বস্তু 5 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে এরকম বলতে হবে। সো আমাকে যখন ডিরেকশন বলে দিতে হবে যে কোন দিকে, তার মানে শুধু মান বললে হবে না, বললো একটা বস্তুর বেগ যদি আমাকে বলে, আমি যদি বলি যে 5 মিটার/সেকেন্ড, আমি দিক উল্লেখ করলাম না, তাহলে সেটা কমপ্লিট হইল না। সো ওই সব রাশিকে আমরা ভেক্টর রাশি বলতেছি। এরকম বল, সরণ, তারপরে হচ্ছে যেমন একটা বস্তুর সরণ যদি বলি, যে একটা বস্তুর সরণ বলতে হলে বলতে হবে যে এটা 5 মিটার উত্তর দিকে আছে বা 5 মিটার দক্ষিণ দিকে আছে, এরকম দিক বলে দিতে হবে। সো যেসব আমরা রাশিগুলার মান আর দিক দুইটাই দরকার হয়, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। তো এটার তাহলে উদাহরণগুলো কি ছিল, যে ওই দৈর্ঘ্য, ভর, সময়, এরকম। আর এটার যেমন হচ্ছে বেগ, বল, ত্বরণ। এবার আসি এই ভেক্টর রাশিগুলোকে প্রকাশ করতে গিয়ে, আচ্ছা তার আগে আরো কিছু কথা বলি। একটা ভেক্টর রাশির পরিবর্তন হবে শুধুমাত্র মানের পরিবর্তন হলে। ধর একটা বস্তুর ভর 5 কেজি, আমি এইটার সাথে 1 কেজি ভর অ্যাড করে দিলাম, এইবার ওর স্কেলার রাশির মানটা পরিবর্তন হয়ে গেছে, মানে 6 কেজি এখন, এরকম। তো মানের পরিবর্তন হলে, ওর যেহেতু শুধুমাত্র মান আছে, তার মানে একটা স্কেলার রাশির পরিবর্তন হবে শুধুমাত্র মানের পরিবর্তন হইলে। তাইলে মানের পরিবর্তন হলে এই পার্থক্যগুলা ইয়াতে আসে, খ নাম্বারে আসে, তোর গাইড থেকে পড়ে নিতে পারিস। মানের পরিবর্তন হলে এর পরিবর্তন হয় বা স্কেলার রাশির পরিবর্তন হয়, কারণ এর দিক নাই। সো মান পরিবর্তন হলেই পরিবর্তন হবে। টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। আচ্ছা, এবার আসি ভেক্টর রাশি। ধর বেগ, বেগের যেহেতু মান আর দিক দুইটাই আছে, তার মানে এর মান পরিবর্তন হইলেও বলবো বেগের পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হইলেও বেগের পরিবর্তন হয়েছে। কিভাবে আমি বলতেছি, ধর একটা বস্তু এখন এই দিকে চলতেছে, আমি ডিরেকশন এভাবে দেখাইলাম, এখন ও ধর 5 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, ওকে। তো এইটা ধর ধরে নিলাম এটা উত্তর দিক, এরকম ধরলাম। এখন এই বস্তুটা যদি তার ডিরেকশন চেঞ্জ করে, ধর এই দিকে চলে গেল, ওকে, এই দিকে চলে গেল,
কিন্তু তার মানটা ঠিকই রাখলো 5 মিটার/সেকেন্ড, বাট এবার ডিরেকশন চেঞ্জ করছে। ওর মান ঠিকই আছে কিন্তু দিক চেঞ্জ করে ফেলছে। এখন আমি বলবো এই বেগের পরিবর্তন হয়েছে। আমি বলতে পারবো না যে বেগ ঠিকই আছে, এরকম বলতে পারবো না, কারণ তার দিক চেঞ্জ হয়ে গেছে। বেগ একটা ভেক্টর রাশি এবং তার যেহেতু মান আর দিক দুইটাই আছে, তার যে কোনো একটা চেঞ্জ হইলেই তার চেঞ্জ হবে। তার মানে আমি এখন এই বস্তুটার দিক যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আমাকে এটা বলতে হবে বেগের পরিবর্তন হয়েছে, যদিও মান ঠিক আছে, কিন্তু আমাকে কথাটা বলার সময় বলতে হবে বেগের পরিবর্তন হয়েছে। এটা সবাই কি বুঝলি? এটা এই কথাটুকু কি বুঝছিস? আবার বলবো, ওকে। একটা বস্তু, একটা আমি বলছি, একটা ধর একটা গাড়ি এইদিকে চলতেছে, ওকে, সেটা 5 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। বেগ একটা ভেক্টর রাশি, তার মান আছে, এই যে মান লিখছি, আবার এই যে দিকও বলে দিছি, ওকে। তো এখন সে তার ডিরেকশন চেঞ্জ করছে। এটা যদি উত্তর হয় এটা হবে হচ্ছে নর্থ, সাউথ, বাম দিকে, পশ্চিম হবে, হ্যাঁ, ওয়েস্ট। আচ্ছা, এখন আসি। তো এটা হচ্ছে পশ্চিম দিকে, তাইলে এটাকে পশ্চিম বলতেছি। তাহলে এখন এই গাড়িটা কিছু সময় পরে ডিরেকশন চেঞ্জ করছে, কিন্তু তার মান ঠিকই রাখছে। মান ঠিক রেখে 5 মিটার/সেকেন্ড রেখে দিক চেঞ্জ করে উত্তর থেকে পশ্চিম দিকে ঘুরে গেছে। তো এখন সে যেহেতু, আমি বলছি, আমাকে কেউ জিজ্ঞেস করলো গাড়িটার কি বেগের পরিবর্তন হয়েছে, আমার অ্যান্সারটা হবে হ্যাঁ, বেগের পরিবর্তন হয়েছে। কেন? কারণ একটা ভেক্টর রাশি বা বেগের দুইটা জিনিস থাকে, মান আর দিক। এই দুইটা মিলেই বেগ, শুধু এটা বেগ না, এই পুরাটা মিলে বেগ। তাহলে আমার এইটা ঠিক আছে, এইটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বেগের পরিবর্তন হয়েছে। কথা বুঝলি? সবাই বুঝছিস এবার? আচ্ছা, এখন যদি এটা হয় দিক ঠিক থাকে, দিক ঠিকই থাকলো, এই গাড়িটা ওই দিকেই চলতেছে, কিন্তু হঠাৎ করে সে তার স্পিডটা কমায় ফেলছে। সে এবার 3 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, ওই একই দিকে, উত্তর দিকেই চলতেছে, একই গাড়ি কিন্তু। এবার আমাকে যদি কেউ কোশ্চেন করে যে গাড়িটার বেগের পরিবর্তন হয়েছে, এবারও আমি বলবো গাড়ির বেগের পরিবর্তন হয়েছে, কারণ মানটা তো চেঞ্জ হয়ে গেছে। যেহেতু দুইটা জিনিস মিলে পুরা বেগ বা ভেক্টর রাশি, একটা চেঞ্জ হয়ে গেলেই আমি বলবো হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। তার মানে এইখানে কথাটা কি বলবো, এখানে বলছিলাম শুধুমাত্র মানের পরিবর্তন হলে এর পরিবর্তন হয়, এইখানে বলবো শুধু মান। আচ্ছা, এখন আর একটা উদাহরণ। আগের প্রথমটা কি হইলো, মান ঠিক থাকলো, দিক চেঞ্জ হয়ে গেল। এবার মান চেঞ্জ হয়েছে, দিক ঠিক আছে। আবার এটাও হইতে পারে মানও চেঞ্জ হয়েছে, দিকও চেঞ্জ হয়েছে, এটাও হইতে পারে। ধর এবার গাড়িটা এরকম ডিরেকশনে গেল, ওই আগের মতো পশ্চিম দিকে গেছে, 3 মিটার/সেকেন্ড। তার মানে মানও চেঞ্জ হয়ে গেছে, দিকও চেঞ্জ হয়ে গেছে, এবারও বলবো বেগের পরিবর্তন হয়েছে। তার মানে কোনো একটা ভেক্টর রাশির পরিবর্তন হওয়ার জন্য যে তিনটা ব্যাপার হইতে পারে: শুধু মান চেঞ্জ হইতে পারে, শুধু দিক চেঞ্জ হইতে পারে, অথবা মান ও দিক উভয় চেঞ্জ হইতে পারে। তখন আমরা বলবো ভেক্টর রাশিটার পরিবর্তন হয়েছে। তাইলে ওই কথাটা এরকম হবে এখানে, যদিও আমার নোটেও লেখা আছে কথাটা, যে শুধু মান বা শুধু দিক বা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়, বা এর পরিবর্তন হয়, এভাবে লিখলাম, এর পরিবর্তন হয়। আমাদের এই জিনিসগুলো সামনে আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, পেইন নেওয়ার দরকার নেই। আচ্ছা, তোরা সবাই আরেকবার একটু জয়েন দে, তারপরে আবার কন্টিনিউ করতেছি আমি। ওকে, এখন হচ্ছে আমরা একটা ভেক্টর রাশিকে দেখানোর জন্য, মানে ভেক্টর রাশিকে, আরাফ তোর মিউট কর মাইক্রোফোন। একটা ভেক্টর রাশিকে দেখানোর জন্য আমরা কিভাবে দেখাই বা খাতায় একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করি, যদিও ম্যাথে ভেক্টর নিয়ে আলাদা একটা চ্যাপ্টারই আছে, হায়ার ম্যাথে, সো পেইন নেওয়ার দরকার নাই। এখানে আমি যেটুকু বলবো এটুকু জানলেই চলবে। ধর আমি বললাম 5 নিউটন বল, আমি বলছি বল একটা ভেক্টর রাশি, আমি বললাম 5 নিউটন বল, ওকে। আমাকে কিন্তু দিক বলে দিতে হবে, তো আমি বললাম সেটা উত্তর দিকে।
ওকে, তাহলে এখন এইটাকে আমি দেখাবো খাতায় কিভাবে আঁকবো। তো আমি এরকম একটা, ওই যে একটু আগে যেমন গাড়ির বেগ দেখাচ্ছিলাম ওরকম, ধর আমি এরকম একটা তীর চিহ্ন আঁকবো, সেটা আমার ইচ্ছা মতো আমি দৈর্ঘ্য নিব, সেটা আমার খাতায় আমি যেভাবে ইচ্ছা নিব। ওকে, তো এই 5 নিউটন বলটাকে দেখাইতে চাই, আমরা বলকে তো এফ দিয়ে দেখাই, এই নর্মাল বল হচ্ছে এফ মানে ফোর্স। তো আমি যদি শুধু 5 নিউটন লিখতাম, 5 নিউটন যদি লিখতাম শুধু, তাইলে শুধু এফ লিখলেই হইতো। এখন কিন্তু সাথে আবার দিক বলে দিছি, তার মানে এটা একটা ভেক্টর রাশি হয়ে গেছে, মানও আছে দিকও আছে। একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমরা যদি কোনো লেটার ইউজ করি, তার উপরে একটা অ্যারো সাইন দিতে হবে। এরকম একটা ভেক্টর রাশিকে যদি আমি দিক সহ প্রকাশ করতে চাই, ওটা একটা ভেক্টর রাশি, তখন সেটার অ্যারো সাইন দিতে হবে। আর আমি যদি শুধু এইটুকু লিখতে চাই 5 নিউটন, বা এটা বল কথাটা লিখলাম না, আমি লিখলাম 5 নিউটন উত্তর দিকে, মানে মান বলে দিছি, দিকটাও বলে দিছি। আমি যদি এটাকে শুধু মানটা লিখতে চাই, এটা 5 নিউটন, তাহলে আমি দুইভাবে লিখতে পারবো। আমি এফটাকে শুধু এভাবে লিখতে পারবো, এফ 5 নিউটন, মানে আমি এটা দিয়ে শুধু মানটা জানতেছি, দিক জানতেছি না। আমি এটাকে এভাবেও লিখতে পারবো, এফ এরকম একটা মডুলাস সাইন, এটাকে মডুলাস বলে, দুইটা টান দিয়ে 5 নিউটন। এই দুইটাই শুধু মান বুঝাচ্ছে, আর এটা দিয়ে মান দিক দুইটাই বুঝাচ্ছে। তার মানে একটা ভেক্টর রাশিকে আমি যদি কোনো একটা সিঙ্গেল লেটার দিয়ে এক্সপ্রেস করতে চাই, অথবা আমি এগুলাকে সিঙ্গেল লেটার না, একই সাথে আমরা, মানে সহজ কথা, একটা ভেক্টর রাশিকে যদি আমি লেটার দিয়ে এক্সপ্রেস করতে চাই, উপরে অবশ্যই অ্যারো সাইনটা দিতে হবে। অথবা আমরা অ্যারোর পরিবর্তে কখনো কখনো বার দিয়েও, এরকম বার সাইন দিয়েও লেখা যায়। কখনো কখনো অ্যারো না দিয়ে বোল্ড হরফে এটা লেখা যায়, কিন্তু সেগুলো হচ্ছে প্রিন্ট করার ক্ষেত্রে। সো আমরা যেহেতু খাতায় লিখবো, আমরা অলওয়েজ এই সাইনটা ইউজ করব। ওকে, যদি ভেক্টর রাশি বুঝাইতে যাই তখন। আর আগেই বললাম হায়ার ম্যাথে ভেক্টর আলাদা চ্যাপ্টারই থাকবে, তখন আরো জানবি, কোনো সমস্যা নাই। এখন আমি 5 নিউটন বলটাকে দেখাইতে চাই খাতায়, কোথাও আঁকতে হবে, তাহলে আমরা আঁকবো এরকম একটা অ্যারো সাইন দিয়ে, এটা দিয়ে আমি সেই 5 নিউটন বল বুঝাচ্ছি। এইটা মানে আর কি, যে যেমন ইচ্ছা দৈর্ঘ্য নিবে। এই রেখাটার দৈর্ঘ্যটা 5 নিউটনের মানটা বুঝাচ্ছে, এই রেখাটার দৈর্ঘ্যটা বুঝাচ্ছে এটা 5 নিউটন। ওকে, তার মানে আমি এভাবে দেখাইতে পারি 1 2 3 4 5, মানে ধর এটা 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন, এরকম। এটা আমার ইচ্ছা মতো আমি দেখাইলাম। এই পুরাটা এটা অবশ্য দেখাইতে হবে না, আমি এমনি বুঝানোর জন্য বুঝাইলাম যে এই পুরা রেখাটা বুঝাচ্ছে যে এটা একটা 5 নিউটন বল, আর ওই যে অ্যারো সাইনটা দিয়ে বুঝাচ্ছে ওটা উত্তর দিক। এখন এটা উত্তর দিক নাও হইতে পারে, আমার খাতা অনুযায়ী ওটা উত্তর দিক, এরকম। ওকে, তো ধর আমাকে যদি কেউ বললো যে কোনো একটা বল উলম্ব বরাবর কাজ করতেছে, তাইলে সেটাকে আমি যদি দেখাইতে চাই খাতায়, উলম্ব মানে ভূমি থেকে উপরের দিকে, তাইলে আমি এভাবে ডিরেকশনটা দেখাইলাম, 5 নিউটন বলটা উপরের দিকে কাজ করতেছে। আর এটা আমাকে বলে দিল ধর আনুভূমিক বরাবর কাজ করতেছে, এরকম ডিরেকশন বলে দিতে পারে, অথবা ওই যে এভাবে বলে দিতে পারে। তো আমরা সেটাকে এভাবে দেখাইতে পারবো। এবং এইটাকে যদি আমি ওই যে দুইটা ইয়া দিয়ে লিখি, প্রান্তবিন্দু দিয়ে দেই, একটা ভেক্টরের দুইটা প্রান্তবিন্দু থাকে, এটা হচ্ছে আদি, এটা হচ্ছে শেষ। তো এই পুরো ভেক্টরটাকে আমি এভাবে দেখাতে পারি যে এবি দিয়ে আমি বুঝাচ্ছি, এই এফ বলটাকে আমি এবি দিয়ে দেখাচ্ছি, এরকম এইটাকে আমি পি কিউ দিয়ে বা এবি দিয়ে দেখাতে পারি, কোনো সমস্যা নাই, মানে ইচ্ছা। আর এই পুরো জিনিসটাকে আমি, এই যে এফ, তার মানে আমি এভাবে বলতে পারি যে এই এফ বলটাকে আমি এবি রেখাটা দিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, এভাবে এইরকম বলছি যে খুব বেশি ডিটেলস আমাদের এটা নিয়ে জানা লাগবে না, সো পেইন নেওয়ার দরকার নাই। এই আমাদের এই পুরো ফিজিক্সের মধ্যে এই জিনিসটা ওরকম ইউজও হবে না। হ্যাঁ ভাই, বল, কিছু বলবি? আচ্ছা, ওর কোশ্চেন হচ্ছে, আমি বলছি বল আর দিক দেওয়া থাকলে এই সাইনটা দিব। এই বল আর দিক সহ যে সাইনটা, এটা ভেক্টর, এইটার দুই পাশে যখন আমি এরকম টানটা দিব, যেটাকে মডুলাস বলে, তখন বুঝাবো ওই ভেক্টরটার মান। ওকে, এই ভেক্টরটার মান বুঝাইতে, মানে ভিতরেরটা একটা ভেক্টর, তার পাশে একটা মডুলাস সাইন দেওয়া, মানে আমি শুধু মানটা বুঝাচ্ছি। ওকে, মানে ভেক্টরের মানকে দুইভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এভাবে লিখলে ভিতরে অবশ্যই ভেক্টরটা থাকবে, মানে বুঝাচ্ছি এই ভিতরের জিনিসটা একটা ভেক্টর, কিন্তু আমি তার মানটা নিচ্ছি, দিক বাদ দিয়ে দিছি। এটাও তাই মিন করতেছি, লেখা যায় দুইভাবে।
এটা হ্যাঁ, দুইভাবেই লেখা যাবে, কিন্তু মানে আমাদের সময় বাঁচবে এটা লিখলেই, কিন্তু এটা লেখা যাবে না এরকম না, এটাও লেখা যাবে, একই কথা। আচ্ছা, এইবার আসি, তো তোদের বিরক্ত লেগে গেলে বলিস, আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব, মানে দূরত্ব আর সরণ ব্যাপারটা নিয়ে বলে শেষ করব, এটা দিয়ে শেষ করতেছি। আমার নোটে কিন্তু এগুলা খুব ছোট ছোট করে লেখা, মানে বলছি শুধু কি পয়েন্টগুলা, আর আমি কথাটা এইখানেই বলতেছি, আর আমি ক্লাসটা রেকর্ড করতেছি, কারো বুঝতে সমস্যা হলে আবার যাতে ইউটিউবে দেখে নিতে পারিস, আমি দিয়ে দিব এটা। আচ্ছা, এবার আসি, ধর এখন আমাদের দুইটা রাশি নিয়ে কথা বলবো আমরা, এরকম দূরত্ব আর সরণ, একটা হচ্ছে দূরত্ব আর একটা সরণ, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি, কিন্তু দুইটার সংজ্ঞা মোটামুটি সেম। কোথায় ডিফারেন্স সেটাও এখন বুঝে যাবে, ওই ভেক্টর স্কেলার খুব ভালোভাবে বোঝা যায় এই দূরত্ব আর সরণ দিয়ে। ধর কেউ একজন, এটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এইখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে এরকম সে অনেক পথ ঘুরে এই বিন্দুতে আসলো, পি বিন্দু, সেভাবে। ওকে, তাইলে এখন আসি, এই এ থেকে বি তে সে যে গেছে, এই ক্ষেত্রে সে দূরত্ব কত অতিক্রম করছে আর তার সরণ কত হয়েছে, দুইটার পুরো ডিফারেন্স জিনিস। দূরত্ব হচ্ছে সেই হেঁটে 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 এই প্রত্যেকটা, এই যত দৈর্ঘ্য সে অতিক্রম করছে এটা হচ্ছে তার দূরত্ব। তার মানে দূরত্ব একটা দৈর্ঘ্য, এবং একদম তার কোনো ডিরেকশন নাই, কারণ সে দেখতেই পারতেছিস এলো পাথারি ভাবে ঘুরছে। দূরত্বের শুধু একটা মান আছে, আমি এই দৈর্ঘ্যটা মাপবো, এইদিকে পুরাটা গিয়ে দৈর্ঘ্যটা মাপবো, সে কত দূর ঘুরে আসছে সেটা এখানে লিখবো, সেটা হবে দূরত্ব। তাহলে দূরত্বের সংজ্ঞাটা কি হবে? দূরত্বের সংজ্ঞাটা হবে যে জাস্ট শুধু আমরা এটা বলবো যে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে আমরা, বা এরকম করে বলতে পারি যে সহজ কথায় যদি বলি, দূরত্ব এস, এস দিয়ে যদি দেখাই আমরা, আহ আহ, আচ্ছা, আমি নর্মাল আগে নর্মাল ভাবে আগে বলে নিই, তারপরে সংজ্ঞায় আসতেছি। ধর আমরা এই ক্ষেত্রে যদি দূরত্বটা বলতে চাই যে এই বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে, ধর আমি ধরলাম সে এরকম, যে এই পুরা জিনিসটাকে যদি সোজা করে আমি ধরতাম, তাহলে ধর এই পুরা পথটার দৈর্ঘ্য 10 মিটার হইতো, আমি ধরলাম আর কি, হ্যাঁ, জাস্ট 10 মিটার, মানে এটাকে যদি পুরা, এটা যদি একটা সুতার মতো চিন্তা করি, এটা যদি সোজা করি তাহলে 10 মিটার হয়, তাইলে বলবো তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10। এটার জন্য আমার কোনো দিক বলা লাগবে না, জাস্ট সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন যদি আমাকে বলে যে এই বস্তুটা, এই ব্যক্তির সরণ কত হয়েছে, তখন আমার যেটা দেখা লাগবে, সে আগে কোথায় ছিল এই পয়েন্ট, সে শেষে কোথায় আছে এই পয়েন্ট, এবং আদি থেকে শেষের মধ্যে যে সরাসরি দূরত্ব সেটা আমার মাপা লাগবে, একদম সরাসরি, এই ডিরেকশনটা হবে তার সরণ। এবং এই কথাটাই বলতে গিয়ে আমি কিন্তু একটা দিক উল্লেখ করছি, আমি বলছি আদি থেকে শেষ, তার মানে আমি যে কোনো দিক বলতে পারবো না, আমি এ থেকে বি এর দিকে, মানে এরকম একটা ডিরেকশন, এখানে একটা অ্যারো সাইন আছে, এটা হচ্ছে সরণ। তার মানে এই বস্তুটার সরণ যদি বের করতে হয়, এই দূরত্ব মাপবো, ধর এটা 2 মিটার হইলো বা 3 মিটার হইলো, কিছু একটা হইলো, ধর আমি ধরলাম এটা 3 মিটার, তাইলে আমাকে ওর সরণটা কত এটা যদি বলতে বলে, বলতে হবে তার সরণ 3 মিটার দিক বলে দিতে হবে, এ থেকে বি এর দিকে, এরকম বলে দিতে হবে, এ থেকে বি এর দিকে, বা এ বি বরাবর, এভাবে বলা যায়, এ বি বরাবর। ওকে, তার মানে আমাকে দিক বলে দিতে হচ্ছে, বা ওই যে উত্তর দক্ষিণ এগুলা বলে দেওয়া লাগবে। তার মানে সরণ একটা ভেক্টর রাশি, মানও বলতে হচ্ছে, দিকও বলতে হচ্ছে, কিন্তু দূরত্ব বলতে গিয়ে আমার কিন্তু কোনো দিক বলা লাগে নাই, খালি ও টোটাল কত দৈর্ঘ্য অতিক্রম করে আসছে সেটাকে আমরা বলতেছি দূরত্ব। ওকে, তো এখন আমরা আহ, তার মানে একটা বস্তুর শেষ আর আদি অবস্থানের মধ্যে যে সরাসরি দূরত্ব সেটাকে বলতেছি আমরা সরণ, আর জাস্ট তার মোট অতিক্রান্ত দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি দূরত্ব। তাইলে এই দূরত্ব আর সরণ দুইটা, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি, দুইটারই একক মিটার, এটার এককও মিটার, ওইটার এককও মিটার,
একটা দিক আছে আর একটা দিক নাই। একটা বস্তু ধর এই এ থেকে যাত্রা শুরু করলো, পুরা দুনিয়া ঘুরে আসলো, ঘুরে সে আবার ওই বিন্দুতেই আসলো। এইবার যদি আমাকে বলে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত, তাইলে আমি কি করব, এই যে পেঁচানো যে দৈর্ঘ্যটা পাইছি আমি, এই পুরো দৈর্ঘ্যটা মাপবো। মানে এটা যদি একটা সুতা হয়, সোজা করলে যতখানি দৈর্ঘ্য হয় বলবো তার অতিক্রান্ত দূরত্ব এত। কিন্তু যদি বলে ওর সরণ কত, এবার সরণ কত হবে? সরণ কিন্তু শূন্য। ওর সরণটা শূন্য কেন? আদি আর শেষ বিন্দু একই জায়গায়, সরাসরি দূরত্ব শূন্য। তার মানে বুঝতেই পারতেছিস অতিক্রান্ত দূরত্ব আর সরণ জিনিসটা, সরণ বললেই একটা দিকের ব্যাপার চলে আসবে, সে কোথা থেকে কোথায় গেছে, আগে কোথায় ছিল শেষে কোথায় গেছে, এইটা দেখতে হবে। আর দৈর্ঘ্য দূরত্ব বললে আমার ওইটা নিয়ে আর চিন্তা করা লাগবে না। তার মানে ওর সরণটা শূন্য। এখন এখানেও একটা ব্যাপার আছে, ভেক্টরের ক্ষেত্রে যদিও এখন যদি মনে হয় যে ভাইয়া ব্যাপারটা খুব জটিল লাগতেছে, তাইলে মাথা থেকে আউট করে দিবি। ভেক্টরের ক্ষেত্রে যেহেতু ভেক্টরের দিক আছে, তার মানে আমি একটা ভেক্টরকে শূন্য বললে এইখানে কোনো দিক দিতে পারতেছি না। তো এই ক্ষেত্রে এইটাকে আমরা শূন্য ভেক্টর বলি, এবং দেখাইতে হয় এরকম করে, ওই শূন্যটার উপরে একটা ভেক্টর সাইন দিতে হয়। এখন যদি এটা পেইন লাগে ভুলে যা, কোনো সমস্যা নাই, এটা তোরা আবার ওই যে ম্যাথে গিয়ে জানবি। তো যদিও তোদের বইয়ে লেখা আছে সরণ শূন্য, কিন্তু আরো বেটার ওয়েতে বললে সরণ সরণ শূন্য ভেক্টর হবে। আর যদি বলি সরণের মান কত, তাইলে শূন্য, সেটা ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি দূরত্ব আর বেগ, সরি, দূরত্ব আর সরণ, এই ব্যাপারটা তোদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, হয়েছে কি সবার? আচ্ছা, সরণের সংজ্ঞাটা হচ্ছে আহ নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দূরত্ব ছিল জাস্ট বস্তুর অতিক্রান্ত দৈর্ঘ্য, সেটা হচ্ছে দূরত্ব। আর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে সরণ। বুঝছিস এবার? ওকে, আচ্ছা, তাইলে এবার আমরা আজকে এই পর্যন্তই রাখবো। পরের দিন আমরা এইটার বেসিক দিয়ে আমরা দ্রুতি আর বেগের সংজ্ঞাগুলো পড়বো। তোরা অবশ্যই কষ্ট করে একটু আমার যে নোটটা, সেই নোটটা এমনিতে তো গ্রুপে দেওয়া আছে, আপলোড দেওয়া আছে ওই ফেসবুক গ্রুপে, আর হচ্ছে নাইলে আমি তো মেসেঞ্জারে আবার দিছি। তোরা কষ্ট করে কয়েকটা পেজ, মানে সব একদিনে তোলা লাগবে এরকম না, ধর 3-4টা পেজ তুলে রাখলে তাইলে আমি যখন পড়াইলাম তখন বুঝতে সুবিধা হলো। কিছু চিত্র আছে, ওই চিত্রগুলা তুই না এঁকে জায়গা ফাঁকা রাখলি, ওই জায়গাগুলা আবার তুই এক কাজ করতে পারবি। যেমন এই যে নোট করার সময় আজকে বললাম ওই যে ওই বিভিন্ন প্রকার গতির যে সংজ্ঞা, সেইটা কিন্তু আমি আমার নোটে অ্যাড করি নাই, ওটা তুই বই থেকে তোর নোটে অ্যাড করতে পারিস। তার মানে তুই তোর নোটকে নিজের মতো করে অ্যাড করে নিতে পারবি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পয়েন্টগুলো যেন থাকে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। একটু ওয়েট।